বিষয়ে কি আসলেই কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব কিনা? আসলে আমরা নিজেই কিন্তু বললাম যে আপনি যে আমরা যেহেতু বাংলাদেশে কিন্তু অ্যাক্টিভ থাকলে কৃষি খাতে ইনভেস্ট করতে পারতো। জি, তো আমাদের যদি স্পেসিফিক ডাইরেক্টিভ থাকে যে ঠিক আছে হাউস বিল্ডিং এ তোমার যে অ্যাডভান্স দাও তার 10% হাউস বিল্ডিং তোমাকে ইনভেস্ট করতে হবে, তখন তো সঙ্গে তোমার আমরা ভালো ভালো বড় খুঁজবো যারা আমাদের 10% যখন কাভার করতে পারি যাতে আমরা তখন যখন বাংলাদেশ ডাইরেক্টিভ দেয় সেটা কিন্তু আমাদের একটা আইনের মতো হয়ে যায় আর কি। সে আইনটা কোম্পানি না করলেই কিন্তু আমার ওটা বাংলাদেশে মনিটর করা হবে বলে ওটা আমরা ঠিক ওই পরিমাণ লোন দিচ্ছি কিনা এবং কৃষিখাতে লোন যায় যেমন ওরকম একটা করা সেটা হতে পারে। আর যেটা যে নিশা বললেন যে ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু বিরাট ইম্পেডিমেন্ট কিন্তু এটা। আমরা আমাদের দেশের লোকজন সহজে কমপ্লেন করে দেয় কিন্তু তাই বলে যে আপনি যখন লোনের জন্য আসলো তখন নিউট্রিশন ঠিক নাই, পর্চা ঠিক নাই, মালিকানা ঠিক নাই, ট্রান্সফার ঠিক মতো হয় না, সো মেনি ইম্পেডিমেন্টস আর দেয়, তখন কিন্তু লোনটা দেওয়া হয় না। আবার দেখা যায় কার্ডটা নিয়ে আসেন তখনই প্রশ্ন আসে যে একটা দুই বছর চিন্তা করতে হবে সবাই কিন্তু তখন এটা একটা বিরাট ইম্পেডিমেন্ট। তো যেটা যেটা আমাদের প্রেসিডেন্ট বললেন তো ডেফিনেটলি উনি তো ভালো বোঝেন, ভালোই বোঝেন। তো যেহেতু সরকার সাথে ইনভলভ আছেন, তো আমার মনে হয় আমাদের যে পূর্ত মন্ত্রণালয় আছে বা বিভিন্ন সরকারি বিভিন্ন মন্ত্রণালয় আছে সেখান থেকে কিছু ফান্ড সেটা করে দেওয়া উচিত এর জন্য, যেটা দেখেন ডিসবার্স থ্রু হাউস বিভিন্ন ফাইন্যান্স হতে পারে, বাংলা ব্যাংকের থ্রুতে হতে পারে, বা আমাদের রিএম্বার্স করলাম, আমাদের লোন দিয়ে সে আবার রিএম্বার্সমেন্ট ক্লেম করলাম, এটা করা যেতে পারে। কারণ এগুলো করলে কিন্তু আপনি এই যেগুলো হাউস বিলের মানে আবাসনের যেটা সমস্যাগুলো যেগুলো আছে বর্তমানে সেগুলো অনেক অংশে দূর হয়ে যাবে। যে আমি একটু এখানে একটা অল আউট একটাই দরকার, ভালো পলিসি দরকার। জি, আমি আমাদের সাথে রিয়াজের আরো একজন সদস্য রয়েছেন, জনাব আব্দুল করিম চৌধুরী রয়েছেন চট্টগ্রাম থেকে। জনাব করিম চৌধুরী, এই বিষয় নিয়ে বারবারই কথা হচ্ছে, আপনিও বলেছিলেন যে আলাদা ফান্ড করার কথা, কিন্তু আমাদের এখানে যিনি ব্যাংকের কর্মকর্তা রয়েছেন, একজন সিনিয়র কর্মকর্তা, দীর্ঘদিন ধরে তিনি ব্যাংকে রয়েছেন, তিনি একটি পরামর্শ দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটি আলাদা সহায়তা ফান্ড থাকা কিংবা সহায়তা থাকা, বিশেষ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এই ধরনের একটি পদক্ষেপ নিতে পারে। আপনি কি বলবেন এই বিষয়ে? আপনারা কি এই বিষয়ে কখনো বলেছেন কিংবা কখনো আবেদন জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি সবার উদ্দেশ্যে বলছি এবং আপনাদের যারা ফাইন্যান্স আছেন তাদের দুজনেই আছেন আমাদের এই সেক্টরের সাথে সম্পৃক্ত। আমরা গণপূর্ত মন্ত্রীর সাথে আমাদের একটা কথাও হয়েছে, আমরা একটা সরকারের কাছে 20,000 কোটি টাকার একটা নির্দিষ্ট ফ্ল্যাটের জন্য আমরা বিনিয়োগ করার জন্য দীর্ঘমেয়াদী কিস্তিতে বিনিয়োগ করার জন্য একটা ফান্ড চেয়েছি। আপনি জানেন আমাদের বিভিন্ন ব্যাংক কিন্তু খুব কম সময়ের জন্য বিনিয়োগ করে, আমরা চেয়েছি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য। সেই দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য যদি সরকারের পাশাপাশি আমার মনে হয় যে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো আজকে যে রিয়েল এস্টেট সেক্টরের জন্য ইনভেস্টমেন্ট করার জন্য এবং ফ্ল্যাটের জন্য ইনভেস্টমেন্ট করার জন্য এগিয়ে এসছেন এবং ইনক্লুডিং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এটা নতুনভাবে এসেছে, আমি ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এটা এই সেবাটা যেন মানুষের ধর গোড়ায় পৌঁছে দিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে এই সমস্ত ফাইন্যান্সিয়াল কোম্পানি এবং ব্যাংকগুলো যদি একটা ফান্ড ক্রিয়েট করতে পারে, সেই ফান্ডের একটা আপনি যেটা রিস্কের যেটা বলছেন না, যদি বারবার কথা আসছে যে বিভিন্ন দলিল করার ঝামেলা আছে, সেখানে যদি আপনার রিহেবকেও যদি অন্তর্ভুক্ত করা যায়, আমার রিহেবের আপনার যদি একটা ফ্ল্যাটে বিনিয়োগ করবেন সে রিহেবের সদস্যভুক্ত কিনা, এবং সেখানে যদি রিহেবকেও যদি একটা পার্ট করা হয় এবং ত্রিপক্ষীয় সরকার, ব্যাংক এবং রিহেব এই ত্রিপক্ষীয় একটা যৌথভাবে যদি একটা ফান্ড ক্রিয়েট করা যায় এবং রিহেবকে সম্পৃক্ত করে, আমি মনে করি এই ফাইন্যান্সটা সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে, গ্রাহক সন্তুষ্ট হবে, আমরাও সন্তুষ্ট হব এবং প্রত্যেকটা জিনিস আমার মনে হয় একটা সবার নখদর করে থাকবে। যে জনাব আব্দুল করিম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেবাশিস চক্রবর্তী, উনি একটি প্রস্তাবনার কথা বললেন, কি বলবেন এই বিষয়ে? আমাদের রিহেবের যে প্রেসিডেন্ট আলামান সাহেব উনি যে কথাগুলি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা। ব্যাংক কিন্তু ধরেন শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম ফান্ড দিয়ে কাজ করে, সো লং টার্মে কিন্তু তাদের যাওয়ার খুব কম সুযোগ। হ্যাঁ, সো আদারওয়াইজ এটা মিসম্যাচ হয়ে যাবে ফান্ডিংয়ে। তো যেটা হয় অন্যান্য দেশে দেখা যায় যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট অথবা যেখানে লং টার্ম ফান্ড আছে, যেমন ইন্স্যুরেন্স কোম্পানিগুলির, হ্যাঁ তাদের কিন্তু অনেক ডিপোজিট আছে, সেটাকে যদি ইউটিলাইজ করা যায় বা বন্ড দীর্ঘমেয়াদী বন্ড ইস্যু করে যদি টাকা মার্কেট থেকে রেজ করা যায়, জাস্ট লাইক শেয়ারের মতো আর কি, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে লং টার্ম ফান্ড দিয়ে লং টার্ম ফাইন্যান্স করা উচিত। আর সবচেয়ে জরুরি যেটা প্রয়োজন আমি মনে করছি, অন্যান্য দেশে প্রত্যেক দেশেই কিন্তু
ধরেন ওই একটা ব্যাংক থাকে, হাউজিং ব্যাংক, যাদের কাজই হচ্ছে ডেভেলপমেন্টে, তারা এই ধরনের লং টার্ম ফান্ডের সোর্স হয়ে থাকে। সরকার ওই ফান্ডের ডিসবার্সমেন্ট করে ওই ব্যাংকের মাধ্যমে। সো যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, থাইল্যান্ডে আছে গভর্নমেন্ট হাউজিং ব্যাংক, হ্যাঁ, এরা কিন্তু সরকার, থাইল্যান্ডের সরকার কিন্তু তাদের মাধ্যমে কিন্তু টাকাটা ডিসবার্স করে। সো হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আমি মনে করি যে হয়তো বা আলটিমেটলি এটা একটা ব্যাংকে রূপান্তর করতে হবে এই ধরনের লং টার্ম ফান্ডের সোর্স হিসেবে কাজ করার জন্য। এবং আর আমরাও যেটা চাচ্ছি যে সরকার আমাদের ফান্ডের সোর্স কি, আমরা যেটা করতাম যে ব্যাংকগুলির কাছে বা বাংলাদেশ ব্যাংকের কাছে ডিবেঞ্চার ইস্যু করে আমরা টাকা উত্তোলন করতাম আর কি। তো সেটা ধরেন খুবই সমস্যা হয়, কারণ গভর্নমেন্ট গ্যারান্টি একটা মাস্ট, এটা চায় আর কি ব্যাংকগুলি। তো এটা ধরেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের একটু সরাসরি যেতে হবে। আমি দর্শক, আমাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এরই মধ্যে শাহজালাল এয়ারপোর্টে এসে পড়ছেন, আমরা সরাসরি যাচ্ছে সেখানে। বঙ্গবন্ধু হ্যাঁ আপা ওকে ঠিক আছে। ব্যাপারটা নিয়ে আসেন, ব্যাপারটা নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এরই মধ্যে তিনি বঙ্গবন্ধু এয়ারবেজে অবতরণ করেছেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আমরা আবারও আমাদের বিশ সংলাপের আলোচনায় ফিরছি। আমি জনাব ইকবাল হোসেন চৌধুরী, আমি আসবো আপনার কাছে। তার আগে আমি একটু দেশ চক্রবর্তী আপনার কাছে ছিলাম, যেহেতু আপনি শেষ করবেন। আমি যে কথাটা বলছিলাম যে রেলওয়ে যেটা দাবি করেছে যে একটা ফান্ড ক্রিয়েট করা যায় কিনা, তো এখানে যে বিষয়টা আমি বললাম একটু আগে আপনাদের, যে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট থেকে টাকা নেওয়া এটা একটা ব্যাপার আছে, কিন্তু আমাদের জনগণের কাছ থেকেও যদি আমরা বিভিন্ন বন্ড ইস্যু করে
আপনার টাকা উত্তোলন করতে পারি, সেটাও কিন্তু একটা লং টার্ম সোর্সের ফান্ডের একটা সোর্স হইতে পারে। যে আমি আবারও আসবো আপনার কাছে, যেমন ইকবাল হোসেন চৌধুরী, আপনারা বিদেশি বিনিয়োগে আগ্রহী করার চেষ্টা করছেন, তো আপনারা আসলে দেশের মধ্যে কি করছেন, সাধারণ মানুষের জন্য আসলে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন কিনা, তাদেরকে সহায়তা করে আবাসন খাতে কাজ করছেন কিনা আপনারা? ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আমি আসবো আপনার কাছে। আমাদের আবারও সুষমা স্বরাজের যিনি এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, সেখানে যেতে হচ্ছে। দর্শক, আমরা আবারও সেখানে যাচ্ছি, যেখানে সুষমা স্বরাজ কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন বাংলাদেশ। আমরা কি লাইভে আসি? ওকে, তাহলে মানে অফলাইনে গেলে কি বলবো জাস্ট? আছে 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 আছে, ওইটা বলার জন্য লাইভে আছে। ট্রাইপড এনে দিব? ট্রাইপড এখানে আছে, এনে দিব? নিয়ে আসবো? লাগবে? Sorry. করে দিচ্ছি আপনি। এনআই পাসপোর্ট না বাংলাদেশ এনআই দুটো
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফরে এসেছেন। আমরা এতক্ষণ সরাসরি তার যে সফরসূচি প্রথম কর্মসূচিতে তিনি এখন পররাষ্ট্রমন্ত্রীর সাথে রয়েছেন, হয়তো বৈঠক হবে সেখানে। আমরা বৈঠক শুরু হতেই সেখানে আবার আপনাদেরকে নিয়ে যাব। আমরা আমাদের আলোচনায় ফিরছি। আমার ইকবাল হোসেন চৌধুরী, কি ধরনের, আসলে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বলা চলে, আমাদের অনুষ্ঠানের বেশি সময় নেই। আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে এই ব্যবসায় রয়েছেন, রিয়েল এস্টেট ব্যবসার মধ্যে, কি ধরনের পরামর্শ দিবেন আসলে সাধারণ মানুষকে, যে যারা আগ্রহী, সাধারণ মানুষের অনেক প্রশ্ন থাকে যে কিভাবে তারা আসলে এই একটা বাড়ি যেহেতু গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিভাবে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে, কিভাবে ব্যাংক লোন পাবে, কি ধরনের পরামর্শ রয়েছে আপনার এ ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। আসলে গ্রাহক এখন অনেক সচেতন। আগে যেমন আমরা আসলে নির্মাণ করার আগেই গ্রাহকদের অনেক ফ্ল্যাট আমরা বিক্রি করতে পারতাম, তো আসলে বেশি সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণে সেটা হচ্ছে যে এখন গ্রাহক কোনো একটা ফ্ল্যাট কিংবা প্লট কেনার আগে সেটা পূর্ণাঙ্গ কি অবস্থায় আছে দেখতে চায়, ব্যাংকের ঋণ এনশিওর করতে চায়। তো গ্রাহকদেরকে আসলে মূলত সচেতন করার আমার কিছু নাই, গ্রাহকরা যথেষ্ট সচেতন। এই ক্ষেত্রে সরকারি কিছু উদ্যোগ আমার কাছে মনে হয় অত্যন্ত জরুরি, যেমন আমাদের নির্মাণ শিল্পে কোনো প্রশিক্ষণের কোনো ব্যবস্থা কিন্তু নাই। একটা দক্ষ জনশক্তি যদি আমরা নির্মাণ শিল্পে সংযুক্ত করতে পারি প্রশিক্ষণের মাধ্যমে, যেমন তাহলে আমাদের জন্য সময় কম যাবে, তেমনি হচ্ছে আমাদের কনস্ট্রাকশনের সময় এবং কস্ট দুইটাই কমে আসবে। পাশাপাশি ওই দক্ষ জনশক্তিকে আমরা কিন্তু বিদেশেও পাঠাতে পারবো, যেটা আসলে আমাদের অত্যন্ত জরুরি। কারণ আমরা র হ্যান্ডের লোক দিয়ে ইকুইপমেন্টস ছাড়া এখনো ম্যানুয়ালি আমরা কাজ করে যাচ্ছি, যেটা আসলে আমাদের সাথে অন্যান্য দেশে অনেক পার্থক্য রয়ে গেছে। একটা বিল্ডিং, 6 তলা একটা বিল্ডিং তৈরি করতে আমরা 2 বছর লাগাচ্ছি, যেখানে 6 মাস অন্যান্য দেশের জন্য। এই ব্যাপারে রিহাব কি ধরনের পদক্ষেপ নিয়েছে? আমি শুধু সংলাপে আমরা আলোচনা করছি আবাসন খাতে অর্থায়ন নিয়ে। আমি একদমই শেষ পর্যায়ে রয়েছে অনুষ্ঠানের। আমি শুরুতেই চট্টগ্রামে যেতে চাই, সেখানে করিম চৌধুরী রয়েছেন আমাদের সাথে এখনো। জনাব আব্দুল করিম চৌধুরী, রিহাবের যে পদক্ষেপগুলো রয়েছে আপনি একদমই সংক্ষেপে যদি আমাদেরকে বলেন, রিহাব আসলে যে কাজগুলো করছে তার মধ্যে সাধারণ যে কর্মীরা রয়েছে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার কোনো পদক্ষেপ আসলে রিহাবের রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আপনি জানেন আমরা রিহেব কিন্তু আমরা একটা ইনস্টিটিউট করেছি ইতিমধ্যে ঢাকাতে একটা ইনস্টিটিউট করেছি, এবং আমরা চট্টগ্রামে আমরা গত 3 মাস আগেও কিন্তু আমরা ম্যান পাওয়ার স্কিল করার জন্য আমরা একটা প্রত্যেকটা কোম্পানির প্রতিনিধিদেরকে নিয়ে, যারা ফিল্ড লেভেলে কাজ করে তাদেরকে নিয়ে আমরা একটা ওরিয়েন্টেশন কোর্স করিয়েছি, এবং সামনেও আমাদের রিহেবের প্রতি বছরে 2-3টা আমরা চট্টগ্রামে কিন্তু যে ম্যান পাওয়ারকে স্কিল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে আরেকটা জিনিস আমি আপনাকে বলি, রিহেব যেটা করছে সেটা হচ্ছে, জি জনাব আব্দুল করিম চৌধুরী, আমার হাতে একদমই সময় নেই। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি জনাব ইকবাল হোসেন চৌধুরী, আপনার কোনো একদম সংক্ষিপ্ত সময় যদি কিছু বলতে চান। আমি একজন আমাদের সম্মানিত ব্যাংকার এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের একজন ব্যবস্থাপনা পরিচালক আছেন। আসলে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকে আমরা ভুলতে বসেছিলাম, তো আমি ওনাকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই যে উনি আসার পরে একজন সঠিক লোককে সরকার বসিয়েছেন বলে আমার মনে হয়, এবং ওনার মাধ্যমে কিন্তু হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এখন সারা ফেলছে। আর একটি কথা বলতে চাই যে ডেভেলপারদের জন্য আসলে আমাদের সুদের হার ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো স্টিল টু হাই। তো আমি এটা বলবো ওনাদেরকে যে ডেভেলপারদেরকে সাস্টেইন করতে হবে, লো প্রাইসে ফ্ল্যাট দেওয়া। জনাব আব্দুল হাই সরকার, এই বিষয়ে আপনি কিছু বলতে চাইবেন কিনা? আমি যেটা বলতে চাচ্ছেন, মাই লাস্ট মেসেজ ইজ দ্যাট যে ফাইন্যান্সিং প্যাটার্ন এটা চেঞ্জ হওয়া দরকার। মানে আমাদের কোনো রেগুলেটরি কোনো ফাইন্যান্সিং নাই মানে আবাসন ক্ষেত্রে ইনভেস্ট করার জন্য। তার মধ্যে যদি বাংলাদেশ ব্যাংক অথবা সরকারি যে সমস্ত ইউআইডি আছে, যেমন তারা দেখেন লিভ ফান্ড ফ্রম আউটসাইড লাইক এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, দেন IMF, IFC, আরো অনেক এজেন্সি বিদেশের নিয়ে এত টাকা পড়ে আছে। বাংলাদেশ টাকাগুলো যদি এনে যদি ফাইন্যান্সিং করে, আমরা যদি সব ব্যাংক যদি ব্যাংক থেকে ডিসবার্স করে, সমস্যার সমাধান কেন হয়ে যায়। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমি দেবাশিস চক্রবর্তী আপনাকে দিয়ে শেষ করবো। একদম সংক্ষেপে যদি আপনি কিছু বলতে চান। আমি যেটা বলছি যে শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক না হয়ে আমাদের হাউজিং এর ডেভেলপমেন্টটা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। সেই জন্য ব্যাংক, ডেভেলপার যারা আছেন সবাইকে আমি অনুরোধ করবো, জাস্ট ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মধ্যে সীমাবদ্ধ